আজ আমরা কলকাতার একেবারে ভেতরে থাকা একটা খুব পুরনো খুব পবিত্র জায়গা কালীঘাট মন্দির নিয়ে কথা বলবো। আমাদের আলোচনাটা মূলত কালীঘাটের দীর্ঘ ইতিহাস, শাক্তপীঠ ও দেবীর বিবর্তন লেখাটার উপর ভিত্তি করে। হ্যাঁ, কালীঘাট তো শুধু একটা মন্দির নয়, মানে এটা কলকাতার একটা আধ্যাত্মিক আর কালচারাল আইডেন্টিটির মতো। একদম। আর এর যে জার্নিটা, মানে একসময়কার জঙ্গলে নদীর ধার থেকে আজকের এই জমজমাট চেহারা পাওয়া, ঠিক সেই বিবর্তনটাই কিন্তু খুব ইন্টারেস্টিং। তো শুরু করি একদম গোড়া থেকে, মানে এর পৌরাণিক কানেকশনটা কি? আচ্ছা, ওই যে সতীর দেহত্যাগের গল্পটা আমরা জানি। হ্যাঁ, যেখানে বলা হয় দেবীর ডান পায়ের আঙ্গুল এখানে পড়েছিল। ঠিক তাই, সেই থেকেই তো এটা একটা শক্তিপীঠ। এখানে সমমানুস্মৃতির মধ্যে অন্যতম। এখানে দেবী হলেন কালিকা আর ভৈরব হলেন নকুলেশ্বর। ও আচ্ছা, এর ধর্মীয় গুরুত্ব তো তাহলে অসীম, মানে খুবই বেশি। অবশ্যই, শত শত বছর ধরে চলে আসছে এই বিশ্বাস। কালীঘাট এই নামটা কি খুব সহজ, মানে দেবী কালী আর ঘাট? হ্যাঁ, মানে ব্যাপারটা খুব সোজাই, দেবী কালী আর ঘাট, কারণ জায়গাটা ছিল আদিগঙ্গার ঘাটে বা তীরে। তার মানে এক সময় এখানে নদী ছিল। হ্যাঁ, আদিগঙ্গা বয়ে যেত এখান দিয়ে, তাই এই নাম কালীঘাট। জায়গাটা নাকি আগে বেশ অন্যরকম ছিল, মানে গাছপালা, জঙ্গল। একদম, মানে ধরুন পঞ্চদশ বা ষোড়শ শতাব্দীর কথা যদি ভাবি, তখন এটা ছিল আদিগঙ্গার ধারে একটা বেশ ঘন জঙ্গল এলাকা। তাই নাকি? হ্যাঁ, শোনা যায় তখন লোকেরা নদীর ধারে পাওয়া একটা পাথরকেই দেবী হিসাবে পুজো করত। তারপর হয়তো সেখানে একটা ছোট্ট মন্দির মতো কিছু তৈরি হয়। আচ্ছা। আর এখন যে মন্দিরটা আমরা দেখি এত বিখ্যাত, সেটা? এখনকার এই মন্দিরটা তৈরি হয় 1809 সালে। ও, বেশ পুরনো। হ্যাঁ, এটা বারিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার বানিয়েছিল। বিশেষ করে রাজা সন্তোষ রায়চৌধুরীর নামটা আসে। আর ওই যে স্থাপত্য রীতিটা, ওটাকে নবরত্ন বলে না? ঠিক ধরেছেন, নবরত্ন শৈলী, মানে 9টা চূড়াওয়ালা মন্দির, বাংলার খুব পরিচিত একটা স্টাইল। মন্দিরের ভেতরে কি আছে, মানে বিগ্রহ বা অন্যান্য জায়গাগুলো? মূল গর্ভগৃহে তো মা কালীর বিগ্রহ, কালো পাথরের মূর্তি, 3টে চোখ, সোনার লম্বা জিভ। হ্যাঁ, ছবি দেখেছি, বেশ অন্যরকম দেখতে। হ্যাঁ, আর খুব জাগ্রত বলে বিশ্বাস করা হয়। এছাড়া ধরুন মন্দির চত্বরে ষষ্ঠীতলা আছে, নাট মন্দির আছে ভক্তদের জন্য, আর নকুলেশ্বর ভৈরবের মন্দিরও আছে পাশেই। আচ্ছা। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো, ওখানে রাধাকৃষ্ণের মন্দিরও আছে। এটা কিন্তু শাক্ত আর বৈষ্ণব ধর্মের একটা মেলবন্ধন দেখায়, যা খুব একটা দেখা যায় না। ও, এটা তো নতুন তথ্য। আগে শুনেছি আদি গঙ্গা দিয়ে নাকি লোকে আসতো মন্দিরে। হ্যাঁ, এক সময় তো আদিগঙ্গা বেশ চওড়া ছিল, গুরুত্বপূর্ণ জলপথ ছিল। দূর দূর থেকে তীর্থযাত্রীরা নৌকো করে আসতেন। নৌকো করে? বা হ্যাঁ, এখন তো নদীটা প্রায় নেই বললেই চলে, কিন্তু ওই ঐতিহ্যটা রয়ে গেছে কথায় কথায়। আর 19 শতকের ওই বিখ্যাত কালীঘাট পটচিত্র, সেটার শুরুও কি মন্দির থেকে? একদম, 19 শতকে মন্দিরের চারপাশেই তো পটুয়ারা থাকতেন। তারাই এই আর্ট ফর্মটা তৈরি করেন। কি আঁকতেন তারা? শুধু ঠাকুর দেবতা? না, শুধু দেবদেবী নয়, পৌরাণিক কাহিনী তো ছিলই, কিন্তু তার সাথে সাথে তখনকার কলকাতার সমাজ জীবন, বাবু কালচার, নানা মজার ঘটনা, এমনকি সামাজিক ব্যঙ্গও ফুটে উঠত ওই পটে। তার মানে এগুলো এক ধরনের সোশ্যাল কমেন্ট্রিও ছিল? ঠিক তাই, ভীষণ গুরুত্বপূর্ণ ছিল ওই সময়ের জন্য। বাংলার নবজাগরণের সময়ও এর একটা ভূমিকা ছিল। তাহলে দেখা যাচ্ছে এটা শুধু ধর্মস্থান নয়, একটা কালচারাল হাবও ছিল। নিঃসন্দেহে, কালীঘাট আজও কিন্তু শুধু একটা তীর্থস্থান নয়, কলকাতার অন্যতম পুরনো পুজোর জায়গা তো বটেই, কিন্তু এর একটা জীবন্ত সাংস্কৃতিক দিকও আছে। এত ব্যস্ততার মাঝেও মানুষ কিন্তু ঠিক আসেন। সব মিলিয়ে দেখলে কালীঘাট মন্দিরটা আসলে অনেক কিছুর মিশ্রণ। পুরাণ, ইতিহাস, শিল্প আর কলকাতার একটা নিজস্ব পরিচয়। হ্যাঁ, ওই জঙ্গলের দেবী থেকে আজকের এই মন্দির, সাবর্ণ রায়চৌধুরীদের অবদান, 19 শতকের আর্ট, জার্নিটা সত্যি অসাধারণ। শেষে একটা প্রশ্ন মনে আসে, দেখুন আদিগঙ্গা প্রায় হারিয়ে গেল, চারপাশের পরিবেশ পুরো বদলে গেল, কিন্তু কালীঘাটের টানটা, ওই আধ্যাত্মিক আকর্ষণটা, সেটা কি এতটুকু কমেছে? কিভাবে এটা আজও একই রকম রয়ে গেল? এটাই হয়তো ভাবার বিষয়। এই প্রাচীন তীর্থস্থান হয়তো এই প্রশ্নটাই আমাদের বা আগামী প্রজন্মের জন্যেও রেখে যায়, এর প্রাসঙ্গিকতাটা কোথায়।